আওয়ামী লীগ যে ধরনের কাজ কারবার করছে এই কাজগুলোও করতে দেওয়া হবে না। অল্প কয়েকটা আইডিয়াই আছে, হয়তোবা পুরোপুরিভাবে বন্ধ করা আসলে বর্তমান যুগে খুব কতটা সম্ভব এই জায়গায় আমার নিজেরও আস্থার জায়গাটা কম। বাট ইয়েট যেসব জায়গা খুবই ক্যাটাগরিক্যালি এই কাজটা নিয়মিত করছে তাদের বিরুদ্ধে আমাদের এই যে বিটিআরসি থেকে শুরু করে তারা কি কোনো ধরনের স্টেপ নিয়েছে? তাহলে তারা এই যে কাজগুলা করছে, এবং কিছুদিন আগে আশরাফ কায়সার ভাই ঠিকই বলছিলেন যে এই সরকারের ভেতরে ওই যে প্রচার করার যে জায়গাটা, এই জায়গায় তারা প্রচুর পরিমাণে এক্সপার্ট। তারা তো এটা প্রচার করেছিল আশরাফ কায়সার ভাই, রাইট? আমার নিশ্চিতভাবে মনে আছে। তাহলে দেখেন এই যে শুধুমাত্র সাংগঠনিক ভাবে না, সাইবার স্পেসেও যাতে তারা এটা মোকাবেলা করবেন, আমি কিন্তু তার কোনো চিহ্ন দেখিনি। তার মানে এই যে দেখেন সরকার একটা কথা বলেছিল কিন্তু বর্তমানে করতে যে পুরোপুরি ব্যর্থ হইল, এই দায়িত্ব নেওয়া দরকার। দেখুন, প্রতিরক্ষা ক্রয় খুবই প্রশ্নবোধক একটি জায়গা, এবং আমরা অতীতের অনেক সরকারকে, বিশেষ করে হাসিনা সরকারকে দেখেছি ধারাবাহিকভাবে আপনার নন ট্রান্সপারেন্ট পারচেস করতে, এবং যেই দেশ থেকে করলে তারা বেশি কমিশন পান সেই জায়গাগুলো থেকে করতে। আপনি যেই বিমানটির কথা বলছেন এটি কিন্তু 2012-13 পরে উৎপাদন বন্ধ, এবং পৃথিবীর কোনো দেশ আর ব্যবহার করছে না তার অ্যাক্সিডেন্টের রেকর্ডের কারণে। আপনি শুধু বাংলাদেশের অ্যাক্সিডেন্টের 4টি ঘটনা বললেন, এর বাইরেও এই বিমানের অ্যাক্সিডেন্টের রেকর্ড অনেক হাই। এখন আমরা আজকে যখন নড়ে চড়ে বসেছি, যখন এটি একটি স্কুলে পড়েছে এবং যেখানে অনেক শিশু মারা গেছে, কিন্তু আপনি দেখেন এর আগের 3টিতেও তো পাইলটরা মারা গেছে, কিংবা তারা কোনো রকমের রক্ষা পেয়েছে, এয়ারক্রাফটটি ক্র্যাশ করেছে, তখন কিন্তু আমরা এটা নিয়ে অত কথা বলিনি। কিন্তু সেই পরিবারগুলোর কথা একবার ভাবেন যার ছেলেটি পাইলট হয়েছিল, জিডি পাইলট হয়েছিল, এয়ারফোর্সে জয়েন করেছিল। আমাদের রাষ্ট্র কি তার জীবনের নিরাপত্তা দিতে পেরেছে? আমাদের রাষ্ট্র কি সেই দিন স্কুলের বাচ্চাদের কোনো নিরাপত্তা দিতে পারলো? দেখুন, এমনিতেই আমরা বলে থাকি যে আমরা শিশুদের জন্য, মহিলাদের জন্য, নারীদের জন্য একটি নিরাপদ রাষ্ট্র গঠন করতে পারিনি। তার সাথে যদি আপনি সিস্টেমেটিক কিলিংয়ের প্লট দেখেন তাহলে তো এটা আরও ভয়ঙ্কর। আপনি গত শাসনের সময় সেনাবাহিনীর ভেতরে, বিমান বাহিনীর ভেতরে প্রতিবেশী দেশের অনেক গোয়েন্দা সংস্থাকে আমরা কাজ করতে শুনেছি। আপনি দেখেছেন কেউ গুম হলে এপারে গুম হন, ওপারে আশ্রয় পান। এই যে ট্রেড করা হয়েছে, এতে আমাদের একটা সন্দেহ যে প্রতিরক্ষা বাহিনীর ভেতরেও এখন পর্যন্ত অনেক লোকজন হয়তো কাজ করছেন। তাদের কারো কারো যে নাশকতার পরিকল্পনা থাকবে না তা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এবং আমি মনে করি যে যেই দেশটি আমাদেরকে পছন্দ করছে না, এই যে ক্ষমতার পরিবর্তনকে মেনে নিতে পারেনি, অথবা পলাতকরা যেখানে লুকিয়ে আছেন, তারা আপনার প্রতিনিয়ত চেষ্টা করবে দুর্ঘটনা ঘটাতে এবং জনজীবনকে অস্বস্তির ভেতরে নিয়ে যেতে, যাতে তারা রেলেভেন্ট থাকতে পারেন। এই জন্য তদন্তটি জরুরি যে এটি কি পিওর টেকনিক্যাল বিষয় কিনা এবং এটি কি একটি দুর্ঘটনা কিনা। তাহলে আপনি একভাবে চিন্তা করবেন, এটি যদি কোনো রকমের নাশকতার গন্ধ খুঁজে পাই তাহলে আমরা আরেকভাবে চিন্তা করব। সবচেয়ে জরুরি, এতগুলো জীবনের বিনিময়ে হলেও আপনি যদি আগামী কোনো একটি আশঙ্কা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন, দুর্ঘটনা থেকে মুক্ত রাখতে পারেন। এই এয়ারক্রাফটগুলো বিমান বাহিনীতে আরও আছে, সেইগুলোর ব্যাপারে আপনার সিদ্ধান্ত নিতে হবে। আমরা জানতে চাই যে আমাদের যেই, দেখুন, এক একজন জিডি পাইলট বা পাইলটরা অত্যন্ত মেধাবী, তাদের জীবনের মূল্য আমার কাছে কিন্তু অনেক। কাজেই এই এয়ারক্রাফটগুলোর ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। 2 নম্বর কথা বলি, যখন কোনো দুর্ঘটনা ঘটে আমরা তখন সিস্টেমেটিক অনিয়মের একটা চিত্র দেখতে পাই। এই যে এয়ারপোর্টের পাশে বা পুরানো এয়ারপোর্টের পাশে এই যে বহুতল ভবন হচ্ছে, অথবা আপনার যেখানে একসময় জলাভূমি ছিল, যেখানে একসময় নিচু জমি ছিল, সেই জায়গাগুলোতে স্কুল হচ্ছে কিংবা অন্যান্য স্থাপনা হচ্ছে, সেটি তখন কিন্তু কেউ বাধা দেয় না। দুর্ঘটনা হওয়ার পরে আমাদের নজর পড়ে যে কোথায় কোথায় অনিয়ম হয়েছে, আমরা আজকেও কিন্তু তা জানতে পেরেছি। তৃতীয় বলি যে এই যে সামরিক স্থাপনা শহরের ভেতরে আপনার 3টি ক্যান্টনমেন্ট কোর্ট রায় দিয়ে বন্ধ করতে হলো। আপনার বিডিআর হেডকোয়ার্টার এখানে, নৌবাহিনীর সমস্ত কাজ সমুদ্রে, তার হেডকোয়ার্টার বনানীতে, বিমান বাহিনীর হেডকোয়ার্টার ক্যান্টনমেন্টের ভেতরে। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতেই হবে যে আপনি যদি একটা নিরাপদ নগর জীবন চান তাহলে এগুলোর ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সমস্যা হয়েছে যে ফিউ পিপল আর আনটাচেবল। কিছু কিছু প্রতিষ্ঠানকে আমরা মনে করি জবাবদিহিতার ঊর্ধ্বে। তিনি অন্তর্বর্তী সরকারেও একই অবস্থা, একই স্ট্যাটাস ভোগ করেন, ফ্যাসিবাদী সরকারের সময় তো আরও বেশি ভোগ করেন। কিন্তু নাগরিক জীবনের নিরাপত্তাকে বিবেচনায় নিলে আপনি এসব ব্যাপারে অত্যন্ত কঠিন হলেও সিদ্ধান্ত নিতে হবে যে এখানে কি ফ্লাই করতে পারবে কিনা ট্রেনিং এয়ারক্রাফট। সেটি আপনার মনে আছে যে বিমান বাহিনীর না,
আমরা কিন্তু ফ্লাইং ক্লাবের বিমানকেও বিধ্বস্ত হতে দেখেছি শহরের ভেতরেই। কাজেই এই জিনিসগুলোকে আপনার নগর জীবন নিরাপদ করার একটি জায়গায় যেতেই হবে। আর আমি আসছি আপনার কাছে আবারও। সাইদ আব্দুল্লাহ, আমরা দেখলাম যে যখন কিনা পুরো জাতি কাঁদছে, ঠিক সেই সময়ে আওয়ামী লীগের কর্মীরা এবং তাদের পেজ থেকে নানান রকম উস্কানিমূলক তথ্য ছড়াচ্ছে এবং ভুয়া তথ্য ছড়াচ্ছে। আপনি বিষয়টা লক্ষ্য করেছেন কিনা? এই সুযোগে কি আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করছে কিনা আমাদের দেশে একটা অস্থিরতা সৃষ্টি করে বা অস্থিরতার সুযোগ নিয়ে? আমার মনে হয় যে প্রতিটা ক্ষেত্রেই তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টাটা করবে, এটা অস্বাভাবিক না। কারণ তারা যে ধরনের কার্যকলাপ করে অভ্যস্ত ছিল এবং তারপরেও বিভিন্ন ক্ষেত্রে সাপোর্টেজ করার চেষ্টাটা করেছে, এটাই বরং তাদের কাছে খুব বেশি মাত্রায় স্বাভাবিক। আমাদের জায়গা থেকে বা গভর্নমেন্টের জায়গা থেকে যে কাজটা করার দরকার ছিল যাতে করে তারা রিগ্রুপিং না করতে পারে, সেই ব্যাপারটাকে সমূলে উৎপাটন করা। কিন্তু গভর্নমেন্ট কি সেটা করেছে? উত্তর হইল করে নাই। কয়েকটা উদাহরণ বলি তাহলে বুঝতে পারবেন। যেসব পেজ থেকে যেসব জায়গা থেকে উস্কানির জায়গাগুলো দেয়া হয়, শেখ হাসিনার সময়ে তার এজেন্সিগুলাকে সে ব্যবহার করে যারা ওই সরকারের গুম খুন ইলেকশনহীনতা প্রত্যেকটা জিনিস নিয়ে যারা আমরা সরব ছিলাম, আমাদের বিরুদ্ধে সবসময় তাদের লোকজন লেলিয়ে দিত এবং আমরা নানাভাবে সাইবার স্পেসে হয়রানির শিকার হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বহুবার এই ব্যাপারগুলো ফেস করেছি। কিন্তু বর্তমানে খেয়াল করে দেখেন যারা এই কাজগুলো করছে কত ওপেনলি এই কাজগুলো করতে পারছে। কিছুদিন আগে আমার স্পষ্টতই মনে আছে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো একটা কথা আসলো, তারপরে কিন্তু এটাও বলা হচ্ছিল যে সাইবার স্পেসে আওয়ামী লীগ যে ধরনের কাজ কারবার করছে এই কাজগুলোও করতে দেওয়া হবে না। অল্প কয়েকটা আইডিয়াই আছে, হয়তোবা পুরোপুরিভাবে বন্ধ করা আসলে বর্তমান যুগে খুব কতটা সম্ভব এই জায়গায় আমার নিজেরও আস্থার জায়গাটা কম। বাট ইয়েট যেসব জায়গা খুবই ক্যাটাগরিক্যালি এই কাজটা নিয়মিত করছে তাদের বিরুদ্ধে আমাদের এই যে বিটিআরসি থেকে শুরু করে তারা কি কোনো ধরনের স্টেপ নিয়েছে? তাহলে তারা এই যে কাজগুলা করছে, এবং কিছুদিন আগে আশরাফ কায়সার ভাই ঠিকই বলছিলেন যে এই সরকারের ভেতরে ওই যে প্রচার করার যে জায়গাটা, এই জায়গায় তারা প্রচুর পরিমাণে এক্সপার্ট। তারা তো এটা প্রচার করেছিল আশরাফ কায়সার ভাই, আমার নিশ্চিতভাবে মনে আছে। তাহলে দেখেন এই যে শুধুমাত্র সাংগঠনিক ভাবে না, সাইবার স্পেসেও যাতে তারা এটা মোকাবেলা করবেন, আমি কিন্তু তার কোনো চিহ্ন দেখিনি। তার মানে এই যে দেখেন সরকার একটা কথা বলেছিল কিন্তু বর্তমানে করতে যে পুরোপুরি ব্যর্থ হইল, এই দায়িত্ব নেওয়া দরকার। আবার অনেক জায়গায় এই জাতীয় কাজ যখন ঘটবে, দেশের গোয়েন্দা সংস্থাগুলো তো আছে, তাদের কাজ কি? তারা তো ভলান্টারি সার্ভিস দিচ্ছে না, তারা এই দেশের ট্যাক্স পেয়ারদের মানি নিয়ে তারা তাদের কাজ চালায়, অর্থাৎ এই দেশের কাছে তাদের দায়বদ্ধতার জায়গাটা আছে। কিন্তু এই টাইপ ঘটনাগুলো ঘটবে তারা এটা জানে না। আবার কোনো একটা ঘটনা ঘটার পরে তাৎক্ষণিকভাবে যেভাবে রিয়্যাক্ট করা দরকার সেটা না করে যখন অন্যকে অনেক কিছু করার আপনি স্পেস দিয়ে দিচ্ছেন, তারপর কি আর বলার দরকার থাকে যে তারা এই সুযোগগুলো নিবে না? বরং আজকেও দেখবেন সচিবালয়ে যেভাবে হামলা করা হলো, সচিবালয়ের ভেতরে ঢুকে যেতে পারলো, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি সচিবালয়ের ভেতরে ঢোকা এতটা সহজ ছিল না যদি না প্লটটা রেডি করা থাকতো।